আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নীল নদের ওপর থেকে। আমরা এখন অবস্থান করছি মিশরের নীল নদে একটি ছোট্ট নৌকার ওপরে। প্রিয় দর্শক, আজকের নীল নদের ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, এই নীলনদ সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে নীলনদ কেন প্রসিদ্ধ এবং পৃথিবীর বুকে কতদিন ধরে কিভাবে এই নীলনদ প্রবাহিত হচ্ছে, কোথায় কোথায়? এই নীলনদ পৃথিবীর 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আফ্রিকার অনেক দেশ যেভাবে নীলনদের প্রতি নির্ভরশীল, জি, ঠিক তেমনি মিশরটাও সাংস্কৃতিকভাবে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে তাদের শস্য ফসলাদি সবুজে সমারোহে এবং ফসল ফলাদির চাষাবাদে এই নীলনদের প্রতি মিশর অনেকটাই দুর্বল। 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত নীলনদ সবচেয়ে বেশি ব্যবহার হয় এই মিশরে। তাদের যে সমস্ত ফসলাদি আমরা দেখেছি একেবারেই বাংলাদেশের কাছাকাছি মনে হয়। আমাদের দেশকে বলা হয় হাজার নদীর দেশ, আর এই মিশরকে বলা হয় নীল নদের দেশ। এই নীলনদটা আসলে দুই ধরনের নীলনদ আছে, একটা হচ্ছে ব্লু নীলনদ আর একটা হচ্ছে কালো বর্ণের নীলনদ বলা হয়, যদিও পানির কোনো কালার নেই। তারপরেও আমরা এখন যেই নীলনদের অববাহিকা দিয়ে নৌকায় করে যাচ্ছি, একটা বড় নৌকা, এই নৌকায় করে যেই পানির অববাহিকা দিয়ে এবং পানির স্রোত দিয়ে আমরা বয়ে বেড়াচ্ছি, এটা হচ্ছে সবুজ নীলনদের অংশ বিশেষ। মিশরের এই পানিগুলোই একমাত্র অবলম্বন, তাদের ফসলগুলো, তাদের শস্যগুলো, তাদের ঘরে উঠানোর ক্ষেত্রে এই পানিটাই তারা সবচেয়ে বেশি ব্যবহার করে। এখান থেকে নিয়ে লুক্সর আসওয়ান পর্যন্ত এই শত শত কিলোমিটার বয়ে গিয়েছে এই বিশাল নীলনদ। দৈর্ঘ্যের দিক থেকে অনেক লম্বা একটি নদী হচ্ছে এই নীলনদ, কিন্তু প্রস্থের দিক থেকে খুব বেশি বড় না। আমরা যদি দেখাতে চাই দর্শকদেরকে তাহলে আমরা খুব অল্পতেই দেখাতে পারি। ল্যান্সে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটার দৈর্ঘ্যের দিক থেকে অনেক লম্বা, প্রস্থের দিক থেকে খুব বেশি বড় না, মোটামুটি একটা নদী হচ্ছে এই নীলনদ। কিন্তু এই নীলনদের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিয়ে রেখেছেন, যেটা মিশরের বিভিন্ন ফসল ফলাদি দেখলে বোঝা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জামানাতে যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে বিজয় করেছিলেন, তখন আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সম্মানিত শেখ, আমর ইবনে আস যখন এখানকার গভর্নর ছিলেন, নীলনদের পানি নাকি শুকিয়ে গিয়েছিল। এর পরবর্তীতে নীলনদকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখা হয়েছিল। আপনার কাছে এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি, কি হয়েছিল সেই সময়? জি, তখনকার মানুষের ধারণা ছিল যে এই নীলনদের পানি শুকিয়ে যাওয়া থেকে নীলনদকে বাঁচানোর জন্যে মানুষকে বলি দেওয়া হতো। জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে মানুষ মনে করতো যে এটা যদি দেওয়া হয় তাহলে নীলনদের পানি আবার বেড়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের এই অন্ধ কুসংস্কার আচ্ছন্ন মানুষগুলোকে দিনের দিকে ফিরিয়ে আনার জন্য এটা একটা দাওয়াতি কার্যক্রম ছিল। উনি একটা চিঠি লিখলেন, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার পরে নীলনদ তোমাকে বলছি, তুমি আর একবারের জন্যেও তোমার পানি যেন না কমে। এই যে কমান্ডটুকুন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, ওনার ইয়াকিন, ওনার বিশ্বাস, ওনার চেতনা থেকে উনি একবারের জন্য যখন নীলনদের কাছে এই চিঠিটা লিখেছিলেন, এরপর থেকে আজ অবধি কোনো দিনের জন্যে ওই চিঠি ফালানোর পর থেকে নীলনদের পানি কখনো কমেনি।
আমরা দেখেছি, আমি এখানে অনেকদিন পড়াশোনা করেছি, জি এরপরে এখানে বহুবার এসেছি। এখানের পানির স্রোত, পানির অববাহিকা, এখানে নদীর মিলন মেলা সব সময় একরকম থাকে। এই যে এখন যেভাবে দেখছেন বাতাস বয়ে চলছে, তার মধ্যে নৌকা চলছে, বিভিন্ন ট্যুরিস্টরা বিভিন্ন নৌকায় করে এই নীলনদ দেখছে, এই যে একটা অবস্থা সবসময় একরকম থাকে। এবং শুধু এই পানির কারণে মিশরে হয় না এমন কোনো ফল নেই। তো মোহতারাম, আমরা এই যে নীল নদের উপরে আছি, একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে যে নীল নদেই নাকি ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল। এই কথাটার কোনো ভিত্তি আছে কিনা? আসলে দর্শক, এটা আমরা আজকে আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এবং শায়েক নীল নদের পুরো অববাহিকা জুড়ে এর ডানে আর বামে, এর দৈর্ঘ্য আর প্রস্থ পুরো জায়গাটা আপনাদেরকে আমরা লেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই ছোট্ট একটা পরিধি, জি যেটা লম্বার দিক থেকে দৈর্ঘ্যের দিক থেকে অনেক বড়, 10টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাট এই নদীটা প্রস্থের দিক থেকে এতটাই ছোট যেখানে আসলে মানুষ ডুবে মরার কথা না, একটা জাতি ডুবে মরে না। একটা জাতিকে ডুবানোর জন্য যে পরিমাণ বড় হওয়া দরকার, আমাদের স্বাভাবিক বাংলাদেশে জি হাজার নদীর দেশ আমাদের দেশ, আমাদের বাংলাদেশে অনেক সময় একটা পুকুরের প্রস্থ এরকম বড় হয়ে থাকে, আপনি নিশ্চয়ই দেখছেন, জি। যেগুলোকে গাদির আজিম বলা হয়, বড় পুকুর বলা হয়। তো এরকম আমাদের দেশের ছেলেপেলে কিন্তু যারা ইউজ টু আছে, তারা কিন্তু দেখা যায় যে অ্যাভেলেবেল, তারা এই ধরনের পুকুর অথবা নদীতে সাঁতার কাটতেছে, তারা কিন্তু সাঁতার কাটতে পারে। আমরা ঠিক মোহতারাম এই জায়গাটায় আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। জি। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আমরা এখন অবস্থান করছি নীল নদে। মিশরের এই নীল নদ নিয়ে আরও কিছু তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে আমরা পেশ করব, কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আমরা এখন অবস্থান করছি মিশরের নীল নদে। সম্মানিত শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছে এই পর্যায়ে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনাদেরকে জানাতে চাচ্ছি, এই যে মিশরের নীল নদ, আপনি বিরতির আগে শুরু করেছিলেন আলোচনা, যেহেতু বিরতির সময় হয়েছে এই জন্য আমরা বিরতিতে গিয়েছি। ফেরাউনকে নীল নদে ডুবানো হয়েছিল কিনা এই জন্য আপনি একটা ব্যাখ্যা করছিলেন, যে আসলে সত্য ঘটনা কি? জি জি জি, আসলে এই নীল নদে আমরা মনে করে থাকি ফেরাউনকে নীল নদে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। যেই ফেরাউনকে ডুবানো হয়েছে তাদের পুরো গোষ্ঠীকেই ফেরাও বলা হয়। এই ফেরাউদের দ্বিতীয় যেই ফেরাও ছিল তাকে বলা হয় রামসিস আস-সানি। এই দ্বিতীয় ফেরাউন, তাকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়েছিলেন। এখন কথা হলো কোথায় ডুবিয়েছিলেন? এই যে নীল নদ, যেটি 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এই নীল নদটা দৈর্ঘ্যের দিক থেকে লম্বা হলেও প্রস্থের দিক থেকে তেমন লম্বা নয়। জি, বনি ইসরাইলের মতো একটা জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে ফেলবেন, যারা নিঃশেষ হয়ে যাবে নীল নদে। এই রকম আমরা অনেক দিন ধরে এই গল্পটা শুনে আসছি। এর সত্যতা আর বাস্তবতা হচ্ছে, তার শরীরে যেই পরিমাণ লবণ পাওয়া যায় উদ্ধারের পরে যেই পরিমাণ লবণ পাওয়া যায়, সেদিনের কথা। যখন তার শরীর থেকে লবণগুলো পাওয়া গিয়েছে, লবণগুলো পাওয়ার পর টেস্ট করে দেখা গেল এগুলো লোহিত সাগর থেকে আসা লবণ, এবং সেই ফেরাউনের মাথার চুলগুলো পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল, হাতের নখ পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল। অন্যান্য ফেরাউদের লাশগুলো যেগুলো মমি করে রাখা হয়েছে, আমরা পিরামিডে দেখিয়েছি যে 100-এর উপরে পিরামিড আছে। শুধু এক জায়গার ভিতরেই ছোট ছোট অনেক পিরামিড আছে, যেগুলোর প্রত্যেকটার ভিতরে লাশ রাখা হতো। তো সেই মমিগুলো আর ফেরাউনের যে লাশটা, পার্থক্য হচ্ছে এটার মধ্যে লবণ লেগেছিল, প্রচুর পরিমাণ লবণ। জি, পুরো ঘটনা আমরা জানি। লোহিত সাগরের সামনে যখন ফেরাউন আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমিও আপনার উপর ঈমান এনেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনু ইসরাঈল
যেইভাবে আপনার উপরে ঈমান এনেছে, আল্লাহ আমিও ঈমান আনলাম, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরাউনকে বলেছিল, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। এতক্ষণে কি তোমার সময় হলো? তুমি ছিলা মুফসিদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। আজকে আর তোমার কোনো ছাড় নেই, তোমার কোনো রেহাই নেই। আমি এই পৃথিবীর জালেমদের জন্য তোমাকে নিদর্শন বানিয়ে রাখবো। এখনো কিন্তু ফেরাউন নিদর্শন হয়ে আছে। তার লাশ যেই মিউজিয়ামে ছিল সেখান থেকে পরিবর্তন করে এখন অন্য জায়গায় নেওয়া হয়েছে। 1000 টাকা টিকিট দিয়ে অন্যান্য মমির যেখানে মমিগুলো আছে সেখানের টিকিট একরকম। আর রামসিস সানি মুসা আলাইহিস সালামের সাথে যে অবাধ্যাচারণ করেছে, যেই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তার লাশটা অনেক টাকা দিয়ে মানুষ দেখে। এই নীল নদে তাকে আল্লাহ তাআলা ডুবাননি, আল্লাহ লোহিত সাগরে বাহারুল আহমারে তাকে ডুবিয়েছিলেন। ধন্যবাদ সম্মানিত দর্শক। এরপর আপনি যদি আমাদেরকে বলতেন, এই যে নীলনদ, আমরা এখন যে নীলনদে অবস্থান করছি, এখানে মাছ হয় কিনা? 2 নম্বর, এই নীলনদ আফ্রিকার কতটা দেশের মধ্যে দিয়ে এই নীলনদ প্রবাহিত হচ্ছে? জি, আফ্রিকার 9টি সহ মিশর সহ 10টি দেশের উপর দিয়ে একটা বিশাল নদী। জি, এই নীলনদ, এটি নিয়ে আরবের যত ঘটনা ঘটেছে, যত হিস্ট্রিক্যাল ঘটনাগুলো আছে, এবং তাদের সবচেয়ে, বিশেষ করে মিশরের সবচেয়ে বড় বড় যত স্থাপনা আছে, যেমন আমরা যদি দেখাই এখানে বুর্জুল কাহেরা, যেটা কায়রোর সবচেয়ে বড় বিল্ডিং বলা যায়, এই সবচেয়ে বড় বিল্ডিং এবং 5 স্টার হোটেলগুলো সবগুলো গড়ে উঠেছে নীল নদের অববাহিকায়। সমস্ত বড় বড় বিল্ডিংগুলো এখানে গড়ে উঠেছে। 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত এই নীলনদ। এই নীলনদের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ মাছ দিয়েছেন, বিশেষ করে বলতি, মানে যেটা আমরা বাংলাদেশে বলি তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা সবচেয়ে বেশি তেলাপিয়া মাছ এই মিশরে হয়ে থাকে। এছাড়া অন্যান্য সার্দিন সহ আরও অনেক রকমের মাছ এই নীলনদ থেকে, সুস্বাদু মাছ, যে মাছগুলো তারা আরবের বিভিন্ন দেশে দিয়ে থাকে। ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, নীলনদে আমরা এখন অবস্থান করছি। নীলনদ নিয়ে অনেক কথা আমরা শুনলাম। এই সমস্ত স্থানগুলো দেখবেন, যাদের সামর্থ্য আছে তারা সফর করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি দেখে, এই মাখলুক দেখে স্রষ্টাকে চেনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মিশরের কায়রোর নীলনদ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন ইসলামিক স্থাপনায় আরবি কাফেলাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।